এটা আমারটা সম্ভবত এই ফোল্ডারে ছিল। তাহলে আমি জাস্ট এই ফোল্ডারটা অন করি। আচ্ছা, এখন এখানে যদি আমি ড্যাশবোর্ডে যাই, আপনাদের এই স্ক্রিনটা নিয়ে আসেন আগে, আপনারা এই স্ক্রিন আর ড্যাশবোর্ডটা নিয়ে 1 2 3 দিলাম। 1 2 3 দেওয়া আছে। অ্যাডমিন এবং ইমেল অ্যাড্রেস যদি পাল্টাতে চান তাহলে এখান থেকে আপনি পাল্টাতে পারবেন। সুতরাং আমরা ইউজারে যাব, এখানে যদি ওয়াল ইউজারে ক্লিক করি তাহলে এখান থেকে এখানে একটা ইউজার আছে, ঠিক আছে। এখানে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এটা শো করছে। সুতরাং আমরা যেটা করব, আমরা আরেকটা এখানে ইউজার ক্রিয়েট করব। তো আমরা এখানে এডিট নিয়ে ক্লিক করলাম। এডিট নিয়ে ক্লিক করে এখানে আমরা ইউজার নেম দিয়ে দেই। এখানে যদি অ্যাডমিন আছে এখানে আমরা নতুন একটা নাম দেই, ঠিক আছে। ধরেন আমি অ্যাডমিন, এখানে কি ওখানে অ্যাডমিন আছে তাই না, এখানে আমি দিলাম নাম দিলাম। দেওয়ার পরে এখানে ইমেল দিই, তাহলে ইমেল যার ইমেল সেই ইমেলটা দিয়ে দেন। ফার্স্ট টাইম দিতে পারেন আপনি। আমি একটা দিলাম। এখানে শো পাসওয়ার্ডে যে আমরা একটা পাসওয়ার্ড এখানে নেব। পাসওয়ার্ডে জাস্ট আমরা একটাই পাসওয়ার্ড রাখি যাতে মনে রাখতে সুবিধা হয়। যেহেতু এজন্য কনফার্ম ক্লিক করি। এখানে বলছি ইমেইলে নোটিফিকেশন যাবে, নোটিফিকেশন যাওয়ার দরকার নেই। এবার অ্যাডমিনের রোল, মানে এখানে যে ইউজারটা নিয়েছেন ইউজারের রোলটা কি দিবেন। এখানে আমরা নতুন আরেকটা অ্যাডমিন নেই, ঠিক আছে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলাম, করে এখানে অ্যাডেড নিয়ে ক্লিক করব। ঠিক আছে। এখন দেখেন এখানে ডিলিট অপশন আসছে, কিন্তু এখানে ডিলিট অপশন আসছে না, কারণ আপনি তো এই অ্যাডমিন দিয়ে লগ ইন করছেন, ঠিক আছে। তো আমরা এই অ্যাডমিনকে এখন ডিলিট করে দেবো। সেটা কিভাবে, আমরা এখন নতুন ভাবে এটা লগ আউট করব, করে এখন এই অ্যাডমিনটা বাদ দেব, ঠিক আছে। দিয়ে আমরা যে অ্যাডমিন এটা আমরা রাখবো। তার জন্য কি করতে হবে, আমরা প্রথমে লগ ইন করব, লগ আউট করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা লগ আউট করলাম, করার পরে এখন তো আবার মানে লগ ইন করতে হবে। তাহলে আমরা এই অ্যাডমিন দিয়ে ঢুকি। আচ্ছা, এখানে পাসওয়ার্ড দিলাম কত, 1 2 3 4 5, তাহলে এটা দিলাম। তে আমি জাস্ট লগ ইন করবো। এই যে শো পাসওয়ার্ড দেখতে পারি আমরা। আচ্ছা, এখন আমি যদি আবার ইউজারে যাই, তাহলে এখানে অল ইউজার দেই, অল ইউজারে ক্লিক করি। এখন এখানে অল ইউজারে ক্লিক করার পরে দেখেন যে প্রথম যে অ্যাডমিন ছিল এটা ডিলিট হয়েছে, কিন্তু আমারটা ডিলিট নেই। এটা আমরা ডিলিট করে দেই এখন, ঠিক আছে। এখন বলছে ডিলিট অল কন্টেন্ট কিনা বলছে, কিন্তু পরের অপশনটা দেখেন কি বলছে, যে অ্যাট্রিবিউট অল কন্টেন্টস টু, মানে সমস্ত কন্টেন্ট গুলো এই অ্যাডমিনে চলে আসবে। তাহলে আমরা এইখানে টিক দিয়ে যদি ক্লিক করি, তাহলে এখন কিন্তু অ্যাডমিনটা ডিলিট হয়ে যাবে এবং সমস্ত কন্টেন্টটা কোথায় আসবে, এই আইডিতে চলে আসবে।
ঠিক আছে, এখন যদি আমরা সার্চ করি তখন এখন কিন্তু আমাদের কন্টেন্টগুলো আমাদের পেজে আছে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে কয়েকটা বিষয় মনে হয় আপডেট দিতে হবে। জাস্ট ফর আমরা বিগিন ইনস্টলিং প্ল্যান ইনস্টাইলিং প্ল্যান, আচ্ছা কাস্টম স্লাইডারটা ইনস্টল করতে হবে, তাহলে এটা আমি ইনস্টল করি। আপনি রোলটা দেখেন ভুল করছেন, রোলে আপনি অ্যাডমিনিস্ট্রেটর দিয়েছেন, নতুন যে অ্যাডমিনটা ক্রিয়েট করছেন। এবার আপনি আবার লগ আউট করেন, আপনার সাইটটা লগ আউট করে নতুন যে অ্যাডমিন দিয়েছেন এই অ্যাডমিন দিয়ে ঢোকেন। এখন আপনাদের যে প্লাগইনগুলো মানে আপডেট দিতে হবে আপনারা আপডেট দেন, আর দুই একটা যদি ইনস্টল করতে বাকি থাকে তাহলে ইনস্টল করেন। এখন এখানে দেখেন যে আপডেট 6, তাহলে আমরা এগুলো আপডেট দিয়ে দিই। ঠিক আছে, জাস্ট একসাথে টিক দিয়ে আমরা এখানে কি করব, আপডেট দিয়ে দেব। ইউজারে হ্যাঁ এটা ডিলিট অপশনে ক্লিক করেন, করে নিচে অ্যাট্রিবিউট অল কন্টেন্ট এখানে ক্লিক করেন, কনফার্ম ডিলিটেশন এখানে ক্লিক করেন, করলে চলে যাবে। এবার আমরা যে রিডাক্স ফ্রেমওয়ার্ক মানে যে প্লাগইনগুলো আছে প্লাগইনগুলো আপনি জাস্ট আবার থিমের এখানে যান, বিগিন ইনস্টলেশন প্লাগইন ইনস্টলেন্ট প্লাগইন বা প্লাগইনে ক্লিক করতে পারেন, বা থিমে যান, থিমে গেলেও দেখাবে। আচ্ছা তার ড্যাশবোর্ডে যে এই যে রিডাক্স ফ্রেমওয়ার্ক থেকে এটা এমন আসছে, এটার আমরা জাস্ট নো থ্যাঙ্কস দেব। ঠিক আছে, আচ্ছা এখন তো সবগুলো কমপ্লিট তাই না? এখন এই থিমটা নিয়ে জাস্ট এখানে আমাদের যেটা যে হোম পেজে কি কি কাজ আছে, এখানে স্লাইডার দেওয়া আছে, স্লাইডার এখানে দুইটা দেওয়া আছে মাত্র। এখন এখানে আপনি স্লাইডার গুলো চেঞ্জ করতে পারছেন কিনা, তারপর স্লাইডারের যে লেখা এই লেখাগুলো থাকবে এমন তো কোনো কথা না, লেখাগুলোর স্টাইল এমন হবে এটা বোঝানো হয়েছে। আপনাকে স্টাইলগুলো চেঞ্জ করতে হবে। এখানে বাটনে ক্লিক করলে বাটনের লিঙ্ক আপনি দিবেন, সেই লিঙ্কে যাবে, এরকম লিঙ্ক আপনি ব্যবহার করবেন। তারপরে স্লাইডারের পরে কি আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল, এগুলো সব আপনি চেঞ্জ করবেন। আচ্ছা তারপরে এখানে কি আছে, এখানে অ্যাবাউট কপি সব মানে একটা দোকানের কথা বলা আছে, সে দোকানের আপনি এখানে সেই অনুযায়ী লিখবেন। ধরেন আপনি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, জাস্ট সেভাবে লিখতে হবে আপনাকে। রিড মোর বাটনে ক্লিক করলে এখানে কি আসছে, এই লেখার পরের অংশটুকু আসবে। ঠিক আছে, এই যে রিড মোর বাটনে ক্লিক করলে এখানে আর একটা পিকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, যে এখানে লেখাগুলো সম্পূর্ণ আসছে, যেখানে ফেসবুক আইকন দেওয়া হয়েছে, গুগল আইকন, এগুলো সব আপনি লিঙ্ক করবেন, মানে কোথায় যে এগুলো লিঙ্ক করতে হবে। ঠিক আছে, তারপরে এই পোস্টে যদি আপনার কোনো কমেন্ট থাকে আপনি এখানে কমেন্ট করবেন। ঠিক আছে, আচ্ছা এগুলো পারছেন কিনা। এরপরে আপনি এই পেজে আর কি আছে, টোটাল পেজটা আপনি আপনার মতো করে এক কথায় না অন করে দেওয়া আছে, আর টোটাল পেজটাই আপনার মতো করে আপনি কাস্টমাইজ করবেন। ঠিক আছে, টোটাল পেজ যেমন এখানে ডলারে দাম দেওয়া আছে, এটা ইচ্ছা করলে আমরা টাকা করতে পারি। ওয়ার্ডপ্রেসের জেনারেল সেটিং এ ওখানে সম্ভবত টাকার অপশনটা আছে, এখানে ইচ্ছা করলে আপনি টাকা দিতে পারেন, এটা দেখবেন। আচ্ছা তারপরে এখানে আচ্ছা আমি ওটা তারপরে দেখাই দেয় একেবারে, এখানে জেনারেল সেটিংস এর ভিতর যে সেটিংস এর ভিতর যে যদি আমরা জেনারেলে যাই, এই যে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমরা টাকার অপশনটা দেখছিলাম তাই না, আর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই যে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস,
এটা চেঞ্জ করে দিবেন। টাকার অপশন করে দিবেন, ঠিক আছে। না হলে আমি এটা দেখাই দেবো পরে। তারপরে জাস্ট এখানে পিকচারগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করবেন বা এগুলো রাখতে পারেন। জাস্ট পরে এখানে তো সব লোয়ার এন্ড দেবো, আপনি এগুলো চেঞ্জ করে আপনার মতো করে ঠিক করবেন। প্রথম পেজ যেগুলো রয়েছে প্রথম পেজে আর কি, এখানে ব্লকের অপশনে আরও এই যে এগুলো স্ক্রল করা যাবে, ঠিক আছে। এই যে এগুলো এখানে স্ক্রল করার আছে, তো আপনি এই অনুযায়ী এখানে পিকচারগুলো সব আপনার মতো করে কাস্টমাইজ করবেন। আচ্ছা, এরপরে আপনি অ্যাবাউট পেজে যান। অ্যাবাউট পেজে যে এখানে অ্যাবাউট পেজে এখানে কিন্তু আলাদা ইমেজ দিচ্ছে, এখানে কিন্তু স্লাইডার দেওয়া হয়নি। তাহলে এখানে অ্যাবাউট পেজে আপনার মতো ইমেজ দিবেন আপনি। আর দেওয়ার পরে জাস্ট এখানে যেগুলো আছে, এখানে যে সিস্টেমে আছে আপনি ওই জায়গায় চেঞ্জ করবেন। এলো কথা, মানে সবগুলো এখানে সব কন্টেন্টগুলো আপনার মতো করে আপনি চেঞ্জ করে ফেলবেন যে আপনি পারছেন কিনা। এখানে সবকিছু লিঙ্ক ধরা আছে, দেখেন লিঙ্ক ধরানো আছে। এই যে যদি আমি এখানে ক্লিক করি জেনারেল ম্যানেজার, তাহলে এখানে কিন্তু জেনারেল ম্যানেজার মানে আলাদা আলাদা একটা লিঙ্ক করা আছে। আপনি এগুলো ক্লিক করে দেখবেন। যদি এখানে ক্লিক করি তাহলে এর ইসে যাচ্ছে, প্রথমটাই ফেসবুক পেজ যাচ্ছে, তাই না? এই কটা মনে হচ্ছে শো করছে না, এখানে আইকনটা সম্ভবত পাইনি। এখানে যাচ্ছে কোথায়? এখানে টুইটার যাচ্ছে, মানে যেটা বুঝছি এখানে ফেসবুক, টুইটার, আর এটা তো গুগল। আচ্ছা, আর এইটা মনে হয় আরেকটা কি আছে, এটা ইউটিউব, ঠিক আছে। মানে প্রত্যেকে জেনারেল ম্যানেজার, সেলস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। মানে এই ব্যক্তির প্রথমটা এইটা আইকনটা পায়নি, এটা আপনি দেখবেন পাওয়াতে পারেন কিনা, না হলে আমি দেখে দেবো। আচ্ছা, এই জাস্ট এগুলো আপনি দেখলেন, দেখার পরে এনে যে আমারটা হয়তো কন্টেন্টে কোনো সমস্যা আছে, জন্য পাইনি। আচ্ছা, যাক আপনাদের পালে তো ভালো। জাস্ট এগুলো আপনি সবই চেঞ্জ করবেন। করার পরে এখানে মেনুতে যান, মেনুতে কি কি আছে। আচ্ছা, মেনুতে যাওয়ার পরে এই যে এগুলো জাস্ট কন্টেন্টের মেনুতে যেমন বেশি কাজ নেই, এগুলো চেঞ্জ করলেন। এরপরে রিজার্ভেশনে কি আছে, এই যে রিজার্ভেশনের ফর্মটা আপনি চেঞ্জ করতে পারছেন কিনা। এগুলো 2-3 দিন সময় দেওয়া, 2 দিন সময় দেওয়া হবে, এর ভিতরে আপনি দেখবেন এর ফর্ম আপনি চেঞ্জ করতে পারছেন কিনা, কাজ করতে পারছেন কিনা। এগুলো মানে এই থিমটা আপনি কাস্টমাইজ করতে পারলে ধরা যায় যে আপনি কাস্টমাইজটা পারবেন, ঠিক আছে। এটা একেবারে হাই লেভেলের একটা প্রিমিয়াম থিম ইনস্টল করতে করতে তো সে আমাদের এখানে একটা টাইম জ্যাম সার্ভারের সমস্যা করে। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে এই পর্যন্ত কমপ্লিট আমরা করলাম। করার পরে এখানে এখন আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যে এখানে কয়েকটা বিষয় আমি দেখি। এই যে কপি স্লাইডার, কপি স্লাইডার যদি আপনি ক্লিক করেন, আমরা স্লাইডার দেওয়ার জন্য একটা অপশন আমরা বানাইছিলাম। তো এখানে এদের স্লাইডারটা এখান থেকে দেওয়া যাবে, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে স্লাইডার দেওয়ার জন্য এখানে অপশন আছে, দেখেন এখানে উপরে যে প্লাস আছে এই প্লাসে ক্লিক করতে হবে। এই প্লাসে ক্লিক করলে দেখেন এডিট ইমেজ আসছে। এখানে ক্লিক করলে কিন্তু হবে না, এখানেও কিন্তু প্লাসের অপশন আছে। এই যে এখানে প্লাসের অপশন আছে, এগুলো ক্লিক করলে কিন্তু আপনি ইমেজ দিতে পারবেন না। এখানে যদি আপনি ক্লিক করেন আর ওদের সারি বেড়ে যাবে, কিন্তু এটা কাজ হবে না। তাহলে আপনি কোথা থেকে ব্যবহার করতে হবে? এই যে উপরে প্লাসে ক্লিক করতে হবে, করলে এখানে এডিট নিউ ইমেজ আসতে জাস্ট পর আপনি মিডিয়া লাইব্রেরি থেকে দিতে চান, ফাইল আপনি আপলোড করলে করতে পারেন। এখানে মিডিয়ার ভিতর আমরা ডেমোটা যখন ইনসার্ট করছি তখন আসছে, অনেকগুলো ফাইল আসছে। ধরেন আমাদের এখানে 2টা ইমেজ আছে, আমি আরেকটা ইমেজ দিলাম, ধরেন এইটা দিয়ে দিলাম আমি। দিয়ে আপনি অল্টার টেক্সটে কি লিখতে, এটা তো আপনারা জানেন। ক্যাপশনে আমরা লিখতে পারেন, ডিসক্রিপশন জাস্ট আপনাদের জানা আছে। তো আমি এখানে সিলেক্ট ইমেজ দিলাম, দেওয়ার পরে এখানে জাস্ট আপডেট করে দেয়। তাহলে এখন দেখেন যে স্লাইডারে আমার 3টা ইমেজ আসবে। আপনারা এখানে ইমেজগুলো যখন দিবেন তখন এখানে যে 2টা ডেমো ইমেজের পিক্সেল পারফেক্ট আপনারা দেখবেন। এখানে যে সাইজ আছে এই সাইজই আপনারা দিবেন, ঠিক আছে।
এখন যদি আমরা রিলোড দেই হোম পেজে, এই যে দেখেন আরেকটা ইমেজ কিন্তু চলে আসছে। ঠিক আছে, এই যে ওখান থেকে আপনি ইচ্ছা করলে ডিলিটও করতে পারেন। এরপরে আপনার অল স্লাইডারের বিষয় তো বোঝেন, অল স্লাইডারে ক্লিক করলে আপনার কি স্লাইডার আছে সেই স্লাইডারগুলো এখানে শো করবে। মিডিয়ার বিষয় তো জানেন, মিডিয়ার ভিতরে আমাদের যে পিকচার এবং ভিডিও ফাইল বা পিডিএফ ফাইলও আমরা রাখতে পারি। এর ভিতর যে ফাইলগুলো আপনি রাখবেন ফাইলগুলো সব মিডিয়ার ভিতর থাকবে। পেজের ভিতর কি থাকবে, স্ট্যাটিক যে পেজগুলো আছে, যেমন এখানে হোম, অ্যাবাউট, এই পেজগুলো সব বানানো আছে এখানে পেজের ভিতরে। ঠিক আছে, এই যে আমাদের যে পেজগুলো, এই পেজগুলো কিন্তু এখানে দেখেন আছে। এরপরে পেজের পরে কি আছে, পেজের ওয়াল পেজ তো একসাথে সব দেখাবে। কমেন্টস, কমেন্টসের বিষয়ে এখানে ক্লিক করি, কমেন্টসে কি কি লিখলো সেগুলো এখানে শো করবে। এখন যেহেতু কেউ কমেন্টস করেনি এই কারণে এখানে শো করছে না। যোগারকে আপনারা এগুলো সব দেখবেন, দেখার পরে আচ্ছা এর ভিতরে কিছু কিছু বিষয় এখন না হলেও হবে। আচ্ছা এই অল মাইগ্রেশনের একটা বিষয় বলি, আপনি জাস্ট ফাইলটা এখন ইম্পোর্ট করেছেন, এখন আপনি চাচ্ছেন যে এখানে যে ফাইলগুলো আছে আপনি নতুন আরেকটা বানাবেন, তখন এখানে আপনি জাস্ট এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করে এখানে জাস্ট এক্সপোর্টে আপনি ক্লিক করবেন। এখন আপনি এটা ফাইল হিসেবে ক্লিক করবেন, সুতরাং ফাইলে ক্লিক করেন, করলে নতুন একটা ফাইল আপনার এক্সপোর্ট হয়ে যাবে। আপনি এখন এই ফাইল থেকে ডেমো ডাটা ঢুকাতে পারবেন, তাহলে আর আপনার যে অ্যাডমিন ডিস্টার্ব করছিল ওরকম ডিস্টার্ব করবে না। আপনি এখন জাস্ট এই ফাইলটা আপনি এখন নিজে অ্যাডমিন হয়ে যাবেন। ঠিক আছে, আপনি যে ইমেল অ্যাড্রেস দিবেন তখন আমার ওই ইমেল অ্যাড্রেস আবার বসে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন কে জানো সবকিছু যদি আপনি বোঝেন তাহলে আপনার প্রায় 100% কাজ আপনার হয়ে যাবে, 100% না হলে 90% কাজ আপনার হয়ে যাবে। মানে আপনি যদি এমন ধরনের কাজ করতে পারেন তাহলে তার কথাই নেই। না, ফাইল তো ডাউন জিপ করতে হবে, জিপ করতে হবে, কিন্তু আমাদের জিপ ফাইলটা অবশ্যই আমাদের এই মানে মাইক্রোসফটের ডিফল্ট যে জিপার আছে জিপার দিয়ে জিপ করতে হবে। এটা সার্ভারে যখন আমরা আপলোড করব তখন দেখাবো, তার ভিতরে আপনারা কাজটা রেডি করেন সুন্দর করে। আচ্ছা এখন তাহলে আমরা এই পর্যন্ত বুঝলেন মানে কম বেশি, এগুলো জাস্ট আমরা কাস্টমাইজ করে দেখেন। এখন আমরা আরেকটা থিম নিয়ে কাজ করবো, এই জন্য প্রথম আমাদের থিমটা ডাউনলোড করে নিতে হবে। তো অবশ্য আমি থিমটা সার্ভারে দিয়ে দিচ্ছি, মানে আমাদের যে ফোল্ডার আছে ফোল্ডারে দিয়ে দিচ্ছি, শেয়ার ফোল্ডারে। ঠিক আছে, আমরা এটা তাহলে অ্যাডজাস্ট হবে। এখানে ইন্ডেক্স HTML এ গেলে আমরা এরকম একটা লুকআপ দেখাবে। ঠিক আছে, তো আমি জাস্ট এটা আপনাদের ফোল্ডারে দিয়ে দিচ্ছি। আরে স্লো হয়ে গেছে নাকি পুরো? নেট স্লো না কম্পিউটার স্লো আছে কোনটা? প্রথমে একটা ওয়ার্ডপ্রেস নিয়ে নেব যাতে আমাদের কোনো সমস্যা না হয়। শেয়ার ফোল্ডার 5 এর ভিতরে। আচ্ছা তাহলে প্রথমে আমরা একটা ওয়ার্ডপ্রেস নিয়ে নেই।
আমি যে জিপ ফোল্ডারটা আবার এখানে একটা ওয়ার্ডপ্রেস নিয়ে নেই এখান থেকে। এখানে আমার ফাইলটা এখানে আছে, আমি এটা একটা নাম দেই। এই যে আমার যে ফাইলটার পরে যে ফোল্ডারটার পরে এগুলো থাকবে সেখানে নাম দিতে। আমরা একটু দেখতে লাগেন, আমি আসছি। হয়ে গেছে, আমি তো একটু সমস্যায় ছিলাম। যাই হোক আর কি, তাহলে এখানে জাস্ট এই যে ফোল্ডারের ভিতরে আমাদের এইগুলো আছে তার আগের এখানে আমরা একটা নাম দিতে পারি। এখানে আমরা নাম দেই ধরেন এনডি, ANRI, ঠিক আছে। এই নাম দিয়ে আমি এন্টার দিলাম, তাহলে নামটা সেভ হয়ে গেছে। এখন এই ফাইলটা একটা ফোল্ডারের ভিতর আছে, মানে দুটো ফোল্ডার ক্রস করতে আছে, প্রথম এটা তারপর এটা। অর্থাৎ WP অ্যাডমিন আসতে দুটো ফোল্ডার ক্রস করতে হচ্ছে, অর্থাৎ এটা করা যাবে না, একটা ফোল্ডার ক্রস হবে, ঠিক আছে, মানে একটা ফোল্ডারের ভিতর থাকবে। সুতরাং আমরা এই ফাইলটা এখান থেকে কাট করব, এখান থেকে কাট করে আমরা সামনে নিয়ে আসবো। আচ্ছা ওকে, এখন এই ফাইলটা আমরা ডিলিট দিয়ে দেই। এখনো জাস্ট আমরা আমার জ্যাম সার্ভার অন্য একটা চালু আছে, আমি এটা বন্ধ করে নতুন এই জ্যাম সার্ভারটা আবার চালু করি। তাহলে জাস্ট এখান থেকে আমরা চালু করি, সি ফাইলের ভিতরে আছে, তাহলে সি জ্যাম সার্ভারটা আমি চালু করলাম। এবার আমি অ্যাডমিনে যাব, অ্যাডমিনে যেয়ে আমার ফাইলটা এখানে কোথায়, এই যে অ্যান্ডি, তাহলে অ্যান্ডিতে ক্লিক করলাম। ইংলিশ এটা আমরা সবসময়ের জন্য ইংলিশ ইউনাইটেড স্টেট এটা আমরা রাখবো। দেখে আমরা এখানে কন্টেন্ট ক্লিক করব। এখন দেখেন বলছে যে দুইটা ফাইল দরকার, তাই এখানে যদি আমরা লেটেস্ট গো দিই তাহলে আমাদের আবার প্রথম থেকে আসতে হবে, আগে আমরা ডেটাবেসটা ক্রিয়েট করে নেব, ঠিক আছে। তো আমরা ডেটাবেস ক্রিয়েট করতে কোথায় যেতে হবে, আমাদের এইখানে যে আমরা পিএইচপি মাই অ্যাডমিন, তো মাই স্কুল যেখানে রয়েছে এই মাই স্কুলের অ্যাডমিনে আমরা ক্লিক করব। ক্রিয়েট করব জাস্ট আমরা এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য, তাহলে এখানে আমরা ডেটাবেস ক্রিয়েট করার জন্য এখানে আমরা নিউ এ ক্লিক করব। তাহলে আমরা নিউ এ ক্লিক করলাম, করলে এখানে একটা ডেটাবেস নেম আসছে, তাহলে এখানে আমরা লিখবো এনডি, ঠিক আছে। তাহলে এনডি লিখে এখানে আমরা এন্টার দেব, ওই ক্রিয়েট করব, এন্টার দিলেও কাজ করবে, ক্রিয়েট দেব আমরা। তাহলে এখন এনডি ডেটাবেসটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ডেটাবেস দেখতে পারবো। এখানে ইচ্ছা করলে এখন দেখেন ক্রিয়েট টেবল আসছে, এখানে ইচ্ছা করলে আপনি টেবল ক্রিয়েট করবেন। তো আমাদের এগুলো করছে না, জাস্ট ফর আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে কি কি লাগবে সেই নামগুলো, ফোল্ডারের নামগুলো এখানে শো করছে। তো জাস্ট ফর আমরা এখানে লেটস গো দেব। এখন আমরা এখানে ডেটাবেস নেমটা কি দেব, এনডি। তাহলে আমরা এনডি দিলাম। ইউজার নেমে আমরা রুট ব্যবহার করব। আচ্ছা পাসওয়ার্ড আমরা ডেটাবেসের কোনো পাসওয়ার্ড দেইনি, এজন্য এটা ফাঁকা থাকবে। ডেটাবেস হোস্ট থাকবে লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স WP। টেবিল প্রিফিক্সের বিষয় হলো আপনি যে টেবিলগুলো ক্রিয়েট করবেন সেখানে প্রিফিক্স হিসেবে WP যাবে। আপনি যদি অন্য কিছু দিয়ে দেন এখানে তাহলে টেবিল প্রিফিক্সটা অন্যরকম যাবে। তো আমরা জাস্ট মানে ধরেন আপনি এখানে EAP দিলেন, তাহলে প্রত্যেক টেবিলের সাথে EAPটা যুক্ত হয়ে যাবে, এটা সিকিউরিটির জন্য আর কি। তো এখানে আর এখানে একটা কথা বলছেন, দেখেন যে ইফ ইউ ওয়ান্ট টু রান মাল্টিপল ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ইন এ সিঙ্গেল ডেটাবেস, যদি আপনি একটা ডেটাবেসে অনেকগুলো করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, টেবিল প্রিফিক্সটা আলাদা হবে, ঠিক আছে, তখন আর কি এটার সমস্যা হবে না। তো জাস্ট আমরা এখানে সাবমিটে ক্লিক করলাম। এবার রান ইনস্টলেশন এখানে ক্লিক করি। এখন আমরা সাইট নাম দেই, এখানে সাইটটা ড্যানিয়েল এনডি, ঠিক আছে। আর এখানে ইউজার নেম আমরা দেব অ্যাডমিন,
আচ্ছা পাসওয়ার্ড আমরা বরাবরের মতোই 1 2 3 4 5 পর্যন্ত দেব। আমরা অন্য কিছু দিলে অবশ্যই আপনারা সেটা মনে রাখবেন। এখানে ভেরিফাই দিছি, এখানে কনফার্ম করতে হচ্ছে, আমরা কনফার্ম করলাম। ইমেল অ্যাড্রেস জাস্ট আপনি এখানে লোকাল হোস্ট বলে আপনার ইমেল না দিয়ে আপনি যদি সিম্পল এরকম দেন তারপরেও সাপোর্ট করবে। ধরেন আপনি m@gmail.com সমস্যা নেই, সাপোর্ট করবে। জাস্ট অ্যাড্রয়েডের চিহ্নটা পেলে হবে gmail.com। আমি এটি দিতে পারি, আপনি ইচ্ছা করলে আপনার অরিজিনাল ইমেল অ্যাড্রেস যাই কিছু দিতে পারেন, মানে জাস্ট অ্যাড্রয়েড এই চিহ্নটা পেলে এখানে লোকাল সার্ভারে নিয়ে নেয়। তাহলে আমি ইনস্টলেশনে ক্লিক করলাম। আচ্ছা এখন আমাদের এটা লগইন ইচ্ছা করলে আমরা করতে পারবো। এখন আমরা জাস্ট অ্যাডমিন, আর এখানে কি হবে 1 2 3 4 5। আচ্ছা এখন এই যে ড্যাশবোর্ড কন্ট্রোল যেটা করব, আমরা জাস্ট আপনি এখানে যান, যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যে আপনি এখানে লিখবেন আন্ডারস্কোর, ঠিক আছে, আন্ডারস্কোর এটা লিখবেন, আন্ডারস্কোর তাই না, এস সি সি ও আর। সেটা যদি না আসে তাহলে লিখবেন wp আন্ডারস্কোর থিম আন্ডারস্কোর ইন্ডিয়া। এই যে wp আন্ডারস্কোর এটা লিখেন, লিখে সার্চ করেন। এরপরে দেখেন একটা স্ক্রিনে এসে আন্ডারস্কোর স্টার্টার থিম, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এসে যাদের আসেনি আমি লিঙ্কটা, আমি এই লিঙ্কে যে লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দেবো। তাহলে আমরা লিখবো কি wp আন্ডারস্কোর এটা লিখলে চলে আসবে। যাদের আসেনি তাদের আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে গিয়ে আপনারা কপি করবেন, দেখবেন এটা। তাহলে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা লিখবেন wp আন্ডারস্কোর লিখে সার্চ করবেন। আচ্ছা এখানে জাস্ট ফর এই স্ক্রিনটা যাদের আসছে ক্লিক করার পরে আমরা এখানে জেনারেটে ক্লিক করব। প্রথমে আমরা এনডি এই পেজটা আসবো, মানে এই লোকেশনের যে পেজটা আছে এই পেজে আসবো। আসার পরে এগুলো লেখার পরে আমরা এখানে কি করব, জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে দেখেন যে একটা জিপ ফাইল নামছে, ঠিক আছে। এই জিপ ফাইলটা আমরা জাস্ট এখন আমরা কি করব, আমরা আমাদের যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ড থেকে আমরা অ্যাপিয়ারেন্সে যে থিমে ক্লিক করব, ঠিক আছে। থিমসে ক্লিক করে আগে দেখেন এখানে আমাদের যে এখন এই যে ওয়েবসাইটের মানে শো কি করবে আপনারা তো জানেন, এর জন্য আমি কিন্তু আর গেলাম না। তাহলে এডিট নিয়ে ক্লিক করব। এডিট নিয়ে ক্লিক করার পরে আপলোড থিমে ক্লিক করব। তাহলে আমাদের ফাইলটা কোথায় আছে, ডাউনলোডের ভিতরে, তাই না। তাহলে আমরা ডাউনলোড থেকে ডাইরেক্ট দেখাই দিই। এই যে ডাউনলোড এখানে আছে কোথায়, এনডিজিপি। তাহলে আমি এনডিজিপি ওপেন করলাম, করে এখানে ইনস্টল করে দিলাম। এখন এটা আমি অ্যাক্টিভ করে দেই। এখন দেখেন আমাদের থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমাদের ভিউ সাইটে যাই, তাহলে এরকম কিছু আসছে, ঠিক আছে। কিন্তু আপনি থিম ফোল্ডারের ভিতরে, এখন থিম ফোল্ডারটা আপনি ভিএস কোডে অন করেন। তো জাস্ট থিম ফোল্ডারে আমরা যাব, আমরা ভিএস কোডে যাব, যে আমাদের থিম ফোল্ডারটা কোথায় আছে। আমরা প্রথম জ্যাম্পে ঢুকবো, এখানে জাস্ট আমরা ফাইলে গেলাম, যে ওপেন ফোল্ডারে ক্লিক করব। ওপেন ফোল্ডারে যাওয়ার পরে
দিস পিসি, তাই না? দিস পিসিতে যে এখানে জাস্ট ফর আমরা আমাদের ফাইলটা আছে কোথায়, এই সি ফাইলের ভিতর। তাহলে সি ফাইলে যাব, সির ভিতর জ্যাম্প আছে, জ্যাম্পের ভিতর htdocs, htdocs এর ভিতর আমরা এমডি নামে এই ফোল্ডারের ভিতর কন্টেন্ট, কন্টেন্টের ভিতর থিমস, থিমের ভিতর এই থিমটা নিয়ে কাজ করব। তাহলে এই থিমটা সিলেক্ট ফোল্ডার করে দিই। আচ্ছা, এখন দেখেন আমরা আগে যদি থিম একটা ওয়ার্ডপ্রেস থিমে যে বেসিক ফাইলগুলো থাকবে বা বেসিক ফাংশনগুলো থাকবে, এগুলো আপনি যদি আন্ডারস্কোর যান তাহলে এখান থেকে আপনি টোটাল এগুলো পেয়ে যাবেন। তো এগুলো করার জন্য আমরা জাস্ট এই ওয়েবসাইটটার হেল্প নিচ্ছি। এই ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের অ্যাড্রেসটা লিখতে হবে এভাবে, আমরা লিখবো জাস্ট wp আন্ডারস্কোর, এই নাম লিখে আমরা সার্চ করব, তাহলে আমরা পেয়ে যাবো। wp আন্ডারস্কোর লিখে যদি আমরা সার্চ করি, দেখেন যেখানে লিঙ্ক আসছে, এখানে প্রথম যে এখানে লেখা আছে দেখেন যে আন্ডারস্কোর স্টার্টার থিম ফর ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এখানে আপনি দেখলে আরো অনেক কিছু বুঝতে পারবেন। তো যাই হোক আর কি, অবশ্য থিম, হ্যাঁ আপনি কয়েকটা যে থিমটা হলো এখানে এরকম একটা থিম আমাদের করতে হবে। এটা ওয়ার্ডপ্রেসে আছে, HTML এ আছে, এটা আমাদের ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে হবে, এগুলো আমাদের কাজ। তো এখন প্রথমে এই থিমটা এখানে যদি আমরা হেডার লক্ষ্য করি, এই থিমে যেমন আমরা ওয়ার্ডপ্রেসে যখন কাজ করব তখন অবশ্য ওয়ার্ডপ্রেসে ফাইলগুলো আলাদা আলাদা করা থাকে, আপনারা জানেন। এখানে দেখেন যে হেডার পিএসপির ভিতরে এখানে একটু আছে, ঠিক আছে? এখানে হেডারের ভিতরে আমরা যা লিখি এখানে কিন্তু অটোমেটিক্যালি এগুলো ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন index.phpর ভিতরে এই যে দেখেন পিএসপি বডি ক্লাস সবই দেখেন কমপ্লিট করে দিয়েছে, ঠিক আছে? তারপর এখানে আরো আছে যে মনে করেন index.phpর ভিতরে যা থাকে কম বেশি এখানে একটা পর্যায়ে এখানে দেখেন কভার করা আছে। এই যে দেখেন গেট সাইড বার, গেট ফুটার, এগুলো আমরা জানি অবশ্য কম বেশি। তো এরপরে আরো দেখেন যে এখানে আরো কিছু ফাইল অবশ্য আমাদের জানার বাইরে অ্যাড করেছে, আমাদের বোঝানো হবে কম বেশি। তো এখানে আমরা header.php তে এখানে PHP এর একটা ফাইল আছে, এখানে ওয়ার্ডপ্রেসে থিম ক্রিয়েট করার সময় অবশ্য হেডার পেজটা আমাদের আলাদা থাকে, তাই না? যেমন এখানে হেডার পেজটা আছে, এখানে হেডার পেজটা এখানে এই আছে। তা আমরা এখন যেটা করতে চাচ্ছি, এখন আমাদের এই যে থিমটা আছে, এই থিমটা আমাদের আমরা প্রথম বলবো যে এই থিমটার হেডারটা কি। তো হেডার বলতে সেই অংশটাকে বোঝাবে যে অংশটা প্রত্যেক পেজের হেডার মানে উপরের অংশে থাকবে। তা যদি আমরা এখানে ধরেন আমরা এখন আছি কোন পেজে, index.home পেজে আছি, যদি আমরা লাইফস্টাইল পেজে ক্লিক করি তাহলে দেখেন এই অংশটুকু আছে আর এখানে পিকচারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমরা জার্নি পেজে ক্লিক করি তখন এই অংশটুকু আছে আর বাকি অংশগুলো চেঞ্জ হয়ে, আচ্ছা কাজ না করলেও না করতে পারে, যেহেতু HTML পেজ কাজ না করলেও না করতে পারে। তাই এখানে দেখেন জার্নি পেজে গেলে অবশ্যই এটা আমরা এটা রিলোড দেন, এখানে আসেন আপনি ব্যাক করেন, করলে কাজ করবে, ঠিক আছে? এই যে ব্যাক করার পরে আপনি জার্নিতে ক্লিক করেন, আর তারপরে কি কাজ করছে না। মানে এগুলো কাজ করে কিন্তু ওই একই পেজ বারবার আসছে, জাস্ট ফর আপনি সিস্টেমটা তো বুঝছেন যে এখানে অন্য অন্য পেজ যখন আছে তখন আপনার ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে হেডার অংশটা কোন পর্যন্ত, জাস্ট এই পরে এইখান থেকে এই পর্যন্ত এটা হলো হেডার অংশ, সার্চ বাটন সহ এটুকু হেডার অংশ। তাহলে আমাদের এই থিমটা নিয়ে কাজ করতে হবে, সুতরাং আমরা এই থিমটাও আমরা একটা স্ক্রিনে অন করব। তো আমরা ভিএস কোডের আরেকটা স্ক্রিন নিয়ে এখান থেকে নিউ একটা উইন্ডো নেই আমরা ভিএস কোড ফাইলে যে নিউ উইন্ডোতে ক্লিক করব, করে আমরা ওই থিমটাও এখানে অন করব। এখানে একটা ফোল্ডার ওপেন করতে হবে, তাহলে ওপেন এ ফোল্ডার, এখানে এটা আমার ডেস্কটপে আছে, তাই না? ডেস্কটপে যাই, এই যে এটা
তাহলে এখানে আমাদের হেডার পার্টটা কেটে নিতে হবে, যে এখানে হেডার পার্ট যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা কেটে নেব। দুইটা অন করছি, মানে দুইটা ভিএস কোডে দুইটা অন করছি। একটাই আছে আমার এনডি পিএসপি থিম, এই যে আমি এটা নতুন আরেকটা ভিএস কোড নিচ্ছি এভাবে। জাস্ট ফর ফাইলে যে আপনি নিউ উইন্ডোতে ক্লিক করবেন, ঠিক আছে? নিউ উইন্ডো ক্লিক করলে ভিএস কোডের আরেকটা অপশন হবে, এখানে দুটো আপনি দুটো, একটা এইচটিএমএলটা ওপেন করবেন আর একটা হয়তো পিএসপিটা আছে, মানে একটা ওয়ার্ডপ্রেসের এনডি আর একটা হলো এইচটিএমএল এর এনডি, যেহেতু এইখান থেকে কোডগুলো সব এখানে নিয়ে যাওয়া লাগবে। তো এখন এখানে যদি আমরা আসি, তাহলে এখানে দেখেন যে হেডটা আমাদের কোন পর্যন্ত। তাই হেডার বলতে আমাদের যেটা বোঝাচ্ছে সম্ভবত দেখেন এখানে হেডার বলে একটা অপশন আছে, যে আমাদের এই পর্যন্ত, অর্থাৎ মেনু পর্যন্ত, মেনু যেখানে শেষ হচ্ছে এই মেনু পর্যন্ত হলো আমাদের হেডার। তা আমরা যদি এখানে যাই, তা মেনুটা আমাদের কোথায় শেষ হচ্ছে? এই যে এখানে কিন্তু মেনু চলছে এখন, তাহলে এই মেনুটা কোথায় শেষ হয়েছে? এই মেনুটা আমাদের শেষ হচ্ছে, এই যে দেখেন মেনুটা এখানে শেষ হয়েছে, ঠিক আছে? ওই যে সার্চ কন্টাক্ট, এই যে সার্চ এখানে, তাহলে আমাদের মেনুটা শেষ হচ্ছে। তাহলে হেডার এখানে এসে শেষ হচ্ছে, তাহলে আমাদের এই যে 140 লাইন পর্যন্ত আমাদের কপি করে নিতে হবে। তো এটা আমরা খুব সহজে নিতে পারি, জাস্ট এই হেডারে এসে সম্ভবত ক্লিক করলে হয়তো হয়ে যাবে। এই যে হেডারে, তারপরে এখানে হেডার কই 140 লাইন, তাই না? আচ্ছা, জাস্ট আমরা এখানে অপশনটা দেখছি না, আমরা কপি করে নিলে হবে, সমস্যা নেই। তাহলে জাস্ট আমরা এইটুকু কপি করে নেই, এখানে 140 লাইন থেকে একের উপর পর্যন্ত যা আছে এগুলো আমরা কপি করে কোথায় নিয়ে যাব? এই যে এটা আমরা কপি করে আমাদের পিএসপি না, পিএসপি যে পেজটা আছে ভিএস কোডে এটাই যাব, এই যে এখানে। তাহলে হেডার ডট পিএসপি, এখানে হেডার ডট পিএসপি যেখানে শেষ হয়েছে তার নিচে এটা পেস্ট করবেন, ঠিক আছে? এটা বর্ডার দিয়ে আলাদা রাখতে পারি, এখানে এই সার ব্যবহার করি। এই সার হয়তো ওয়ার্ডপ্রেসে শো করতেও পারে, না পারে, আমরা জাস্ট এখানে পেস্ট করলাম। তাহলে এটা হলো আমাদের কোন ফাইলটা নিয়ে আসছি, আমরা এর ফাইলটা নিয়ে আসছি, এইচটিএমএল ফাইলটা নিয়ে আসছি। এখন এইচটিএমএল ফাইলটা আমরা এখানে দেখে দেখে চেঞ্জ করব। জাস্ট ফর এখানে প্রথম কি লিখছে পিএসপি ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, তাহলে এটা কোথায় বসাইতে হবে? এই লাইনটা আমরা কপি করলাম, করে এটা নিয়ে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজে যেয়ে আমরা এটা ব্যবহার করব। আমাদের ল্যাঙ্গুয়েজটা এখানে কোথায় আছে? এই, তাহলে এই লাইনটা আমরা এখানে পেস্ট করে দেই। আচ্ছা, এই একটা কাজ কেবল আমরা করলাম। আচ্ছা, এরপরে কি আছে? আচ্ছা, হ্যাঁ কপি করে দেন, তাহলে ভুলের সম্ভাবনা কম। তাই মেটা ক্যারেজ, তাহলে তাই না, এখানে ক্যার সেটে লিখতে হবে কি পিএসপি ব্লগ ইনফো ক্যার সেট, তাহলে আমরা এটাও কপি করে দেই। জাস্ট এটা কপি করে আমরা কোথায় পেস্ট করছি এবং কেন পেস্ট করছি এটা তো আমরা জানেন। এখানে আমাদের মেটা ক্যার সেটে কি আছে? এই যে ক্যার সেটে আছে কি ইউটিএফ 8, তাহলে আমরা এখানে এটা দিয়ে দেব। আচ্ছা, এরপরে কি আছে? আচ্ছা, ভিউ পয়েন্ট এগুলো সব যা থাকবে সমস্যা নেই। পিএসপি হেড, এখানে পিএসপি হেড লিখতে হয় কোথায়? মানে আমাদের হেড যেখানে শেষ হবে সেখানে আমাদের পিএসপি হেড এইটুকু, এই কোডটুকু আমাদের দিয়ে দিতে হবে। এটা কেন দিতে হয় এটা আপনারা জানেন। তো এটা আমরা এখানে কোথায় লিখবেন? আমাদের এইচটিএমএল পেজে দেখেন হেডটা কোথায় শেষ হচ্ছে, হেডটা আমাদের এখানে শেষ হয়েছে, সুতরাং এর আগে আমরা এই কোডটা পেস্ট করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের কাজ কি? এখন আমাদের কি করতে হবে? এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে। বডিতে কি করতে হবে? এই ক্লাসটা ব্যবহার করতে হবে। এই ক্লাসটা আমরা এখান থেকে কপি করি, করে এটা আমাদের কোথায় দিতে হবে? আমাদের বডিটা এখানে কোথায়, যা যেখানে আমাদের বডি শুরু হয়েছে সেখানে,
ক্লাসটা ব্যবহার করে দেব। আচ্ছা, এরপরে কি করছে, এরপরে কি আছে, এরপরে এখন অনেক কিছু দিছে, তাহলে আমাদের দরকার হবে না, জাস্ট আপনাদের যেগুলো শেখানো হয়েছে সেগুলো ব্যবহার করবেন। আমরা এগুলো অটোমেটিক্যালি পেয়ে গেছে, এগুলো আমাদের দরকার নেই। ব্লগ ইনপুট ডিসক্রিপশন কোথায় দিতে হবে, এখানে ব্লগ ইনপুট ডিসক্রিপশন কিন্তু আমরা দিতে হবে। কোথায় দিতে হবে এটা, এখানে আমরা ব্লগ ইনফো টাইটেল বা নেম যে কোনো একটা দিতে পারি। তাই এখানে যেহেতু এরা ব্লগ ইনফো নেম লাগছে, এই কারণে আমরা এখানে ব্লগ ইনফো নেমটা রাখলাম। আচ্ছা, এখন যদি আমরা রিলোড দিই, এই যে আমাদের থিমটা আছে কোথায়, এই যে এখানে, তাই না? এই যে এখন মনে হয় হেডটা পাইছে মনে হয়, ঠিক আছে। এই যে জাস্ট অ্যানাদার ওয়েবসাইট, এই যে ব্লগ ইনফো নেম থেকে কিন্তু পাস। এখন আমাদের আরো কিছু কাজ এখানে করতে হবে, সেটা হলো যে এখানে আমরা লিঙ্কগুলো পাওয়াতে হবে। তো লিঙ্কগুলো পাওয়ার জন্য এখানে যে সিএসএস আছে, এর আগে কি করবেন আপনি, পিএসপি দিয়ে আগে আমরা থিম মানে লিঙ্কটা পাওয়াই। আচ্ছা, এটা আমি একটু এখানে আমরা জাস্ট ফাইলটা অ্যাড করাই, তাই জন্য আমাদের কি লিখতে হবে, এখানে আমরা লিখবো, ও এখানে না, আমাদের এইখানে আছে সিএসএস ফাইলটা। তাহলে এর আগে আমাদের তারপরে get underscore template underscore URI, ঠিক আছে। লেখার পরে যে ব্যাক স্ল্যাশ দেবো আমরা। এখন দেখি আমাদের লিঙ্কটা কাজ করে কিনা। মারাত্মকই তো কাজ করছে। কোথায় যেন ভুল হয়েছে, ও আচ্ছা, এখানে ফাইলটা পাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা আগে একটা এখানে আমরা যে এইচটিএমএল ফাইলে দেখেন যে সিএসএস ফাইলগুলো আছে, আমরা এই ফাইলগুলো তো নেই নি, তাই না? এইচটিএমএল ফাইলের ভিতর থেকে আপনি এই ফাইলগুলো নেন, এই যে আপনি এই ফাইলগুলো নেন, সিএসএস, ফন্টস, আইএমজি, জেএস, এই চারটে ফাইল এইচটিএমএল টেমপ্লেটের ভিতর থেকে নিয়ে আপনি রাখবেন কোথায়, আপনার ফাইলটা কোথায় আছে, এখানে জ্যাম্প, htdocs, Andy, wp contents, themes, Andy। এর ভিতর দেখেন যে এর ভিতর জেএস আছে, সিএস আছে, কিন্তু আমরা এদের সাথে একসাথে করতে চাচ্ছি না, আমরা আলাদা করি। আলাদার জন্য এখানে আমরা একটা ফোল্ডার বানাই, ফোল্ডারটার নাম দেই অ্যাসেস নাম করে, এএসএস ই অ্যাসেস্ট, এএসএস ইএসটি এস্ট, এই নামে একটা ফোল্ডার আমরা বানাই। বানানোর পরে আমাদের যে এইচটিএমএল ফাইল থেকে যে সিএসএস গুলো নিয়ে আসি, এখানে আমরা জাস্ট পেস্ট করি। আচ্ছা, যারা এটা করতে পারছেন, এই সিএসএস গুলো পাওয়াতে হবে না ওয়ার্ডপ্রেসের ভিতরে, তাহলে এই সিএসএস গুলো আমাদের এইচটিএমএল ফাইলে আছে। এইচটিএমএল ফাইলে কোথায় আছে, এই যে এখানে, এটা তো আমি ওয়ার্ডপ্রেস, এই যে এরকম একটা টেমপ্লেট আপনাদের দেওয়া হয়েছে না, তো এখান থেকে আপনারা এই চারটে ফাইল নিয়ে যাবেন, সিএসএস, ফন্টস, আইএমজি আর জেএস, এগুলো তো সব আমাদের লাগবে। তাহলে এগুলো আমরা কপি করবো এখান থেকে,
এখান থেকে কপি করে আমরা কোথায় নিয়ে যাব, আমরা যে ওয়ার্ডপ্রেসের ফাইলের ভিতরে থেকে এই সিএসএস গুলো আমাদের লাগবে, মানে এই ফাইলগুলো লাগবে। তো ওয়ার্ডপ্রেসের ফাইল কোথায় আছে, আমারটা আছে কোথায়, আমি এখানে জাস্ট আবার যাই, আমার ফাইলটা আছে দিস পিসি, এরপরে সি ফাইল, সি ড্রাইভ, এরপরে জ্যাম্প, এরপরে কোথায় htdocs, এরপরে অ্যান্ডি নামের এখানে, এর ভিতরে থিমটা কোথায় থেকে, কন্টেন্টের ভিতরে কন্টেন্ট থিম, থিমের ভিতরে অ্যান্ডি, এখানে আমাদের ফাইলটা আছে। তো এর ভিতর দেখেন এখানে জেএস আছে, তারপরে এখানে style.css আছে, কিন্তু আমরা এখানে এদের সাথে যে সিএসএস জেএস এখানে মিলান রয়েছে এটা আলাদা থাকবে। আমরা জাস্ট আলাদা নতুন করে আরেকটা ফোল্ডার বানাইছি অ্যাসেস নামে, ঠিক আছে। অ্যাসেস নামে একটা ফোল্ডার বানাই, ওইখানে যে জেএস সিএসএস গুলো যা আছে সব আমরা এখানে রেখে দিছি, তাহলে আমাদের সমস্যাটা কম হবে। আমাদের ফোল্ডার গুলো যে আলাদা আমরা রাখছি এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো জাস্ট এই কাজটা আপনারা আগে করেন, যেটা করছি। তাহলে আমরা header.php তে কিন্তু হেডার রাখছি, কোন অংশের হেডারটা রাখছি আমরা HTML ফাইলে যে হেডারটা ছিল, মানে দেখেন HTML ফাইলের হেডারটা আপনি ভাগ করেন কি করে, এখানে প্রত্যেকটা পেজের হেডার কিন্তু এই অংশটা আছে, মানে এখানে যে ইমেজটা আছে এখানে 2-3টা পেজ শো করছে, বাকিগুলো শো করছে না অবশ্য। তো আপনি 2-3টা পেজ দেখে দেখেন বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত হলো হেডার, বাকিগুলো এগুলো কন্টেন্ট পেজের ভিতর বা অন্য পেজে যাবে। তো জাস্ট ফর আমরা এই দুটো পেজের জন্য যেটা করলাম, আমরা এখান থেকে এই অংশটা হেডার, এটা আমরা কিভাবে বুঝি, এখানে কন্ট্যাক্ট সার্চ এই দুটো এখানে শেষ হয়েছে। তো এই অংশটাকে আমরা যদি যাই, এই অংশটাকে আমাদের HTML পেজে দেখেন কোথায় শেষ হয়েছে, আমরা মেনুর জন্য তো বোঝেন যে এখানে অনেক কিছু কোড ব্যবহার করছে, আমাদের এগুলো না জানলে হবে। এগুলো পেজটা হেডারটা এখানে কোন পর্যন্ত রয়েছে, দেখেন আমাদের হেডারটা আমরা এখানে দেখছি যে আমাদের মেনুটা এখানে কন্ট্যাক্ট সার্চ, এইখানে কিন্তু হেডারটা শেষ হবে। মানে আমরা যদি 2-3টা পেজে ক্লিক করি দেখেন এখানে হোম পেজে এই লাইনটা আছে, মানে হেডার বলতে সেই অংশকে বোঝায় যে অংশটা আমরা প্রত্যেকটা পেজের উপরে থাকবে, যে অংশটা আমরা প্রত্যেকটা পেজের উপরে থাকবে সেই অংশটাকে আমরা হেডার পেজ বলি, হেডার বলা হয় আর কি। আর ওয়ার্ডপ্রেসে হেডার বলে একটা আলাদা অংশকে ভাগ করে নেওয়া হয় আর কি। তো এখানে আমরা এই অংশটা সার্চ মেনু এই পর্যন্ত হেডার অংশ, তো এই অংশটা আমরা HTML থেকে আলাদা করে নিয়েছি, কেননা আমরা যতই ডিজাইন পারি আমাদের এখন কাজটা করতে হবে এইখানে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেট অনুযায়ী আমি ইচ্ছা মতো একটা ডিজাইন করে দিলে হবে না। ডিজাইনটা আগে গ্রাফিক ডিজাইনার করতে একটা ওয়েবসাইটে ডিজাইন করে নেওয়া হয়েছে, সেই অনুযায়ী জাস্ট আর এইগুলো কোডে পরিণত করেছে আরেকজন, HTML কোড বা CSS এখানে ব্যবহার করে বা JS ব্যবহার করে কোডে পরিণত করা হয়েছে। এখন এখানে আমাদের জাস্ট পরিবর্তন করতে হবে কিছু, ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবো আমরা, HTML বা এখানে JS বা CS যাই থাকুক এটা আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। কিন্তু এখানে আমাদের যেভাবে যে সেটিংস করা আছে, যে ডিজাইন স্টাইল আছে, আমাদের এই ডিজাইন স্টাইলটা মেনটেন করা লাগবে। আমরা ইচ্ছা করলে এখানে মেনু করে দিতে পারবো না, এখানে যেভাবে করা আছে জাস্ট ফর আমাদের সেভাবে করে দিতে হবে। তা আমরা এই হেডার অংশটা এই কাজ করার জন্য আমরা এখন ওয়ার্ডপ্রেসে যেহেতু কিছু রুলস এবং রেগুলেশন আছে, ওয়ার্ডপ্রেসে হেডার পেজটা আলাদা করে দেওয়া হয়। যেহেতু যদিও এখানে দেখেন এখানে এক পেজে কিন্তু রাখছে index.html এর ভিতরে, এখানে হেডার বা অনেক সব পেজে একসাথে রাখছে, কিন্তু আমরা এটা রাখতে পারবো না। আমাদের ওয়ার্ডপ্রেসের রুলস রেগুলেশনের ভিতরে আমাদের হেডার পেজটা আলাদা করতে হবে। তাহলে এখানে হেডার কিন্তু আলাদা করা রয়েছে, এখানে দেখেন একটা সেকশন নিয়ে হেডার সেকশন নিয়ে এখানে হেডারটা আলাদা করাই আছে, যদি আপনারা বুঝেন তাহলে দেখেন এই হেডারটা আলাদা করা আছে। তা আমরা যে 140 লাইন থেকে কত পর্যন্ত, এখানে আমরা একবার শুরু পর্যন্ত আমরা হেডার পেজে একবার প্রথম থেকে শুরু করি, এই যে document.html এই পর্যন্ত আমরা কপি করে কোথায় আনছি, আমাদের এই যে header.php এই ফাইলটা header.php কিন্তু আপনি যখন মানে wp আন্ডারস্কোর থিম ক্রিয়েট করেছেন তখন অটোমেটিক্যালি আপনার ওয়ার্ডপ্রেসের যে বেসিক ফাইলগুলো সব এখানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। তার ভিতরে একটা আমরা পেয়েছি header.php, এই header.php এর ভিতরে এই ফাইলটা আমরা কপি করে যা আনছি। এখন আমরা এই header.php যেগুলো আমাদের এই ফাইলে অ্যাড করতে হবে সেগুলো আমরা অ্যাড করছি। তো আমরা কি কি অ্যাড করেছি, আমরা প্রথমে যে ক্যার সেট অ্যাড করেছি, তারপরে মেটা নেম অ্যাড করেছি, এই যে মেটা। এরপর আমরা যেটা করব, এখানে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করব, এই পেজের নাম দেব আমরা, সেটা রিনেম করে দিই, রিনেমের অপশনে দেখে আছে এর বাদ দিয়ে দিই। এখান থেকে আমরা নতুন একটা উল্টো পাল্টা আছে এখানে,
আচ্ছা এখানে পেজটার নাম দেব ফন্ট FONT ফন্ট পেজ PAGE পেজ ডট PHP। আচ্ছা এখন যদি আমাদের সাইটটা রিলোড দেই, এখন দেখেন সাইটটা ফাঁকা, ঠিক আছে, এখানে কিছুই নেই। জাস্ট ফর আপনি যখন ফন্ট পেজ নামে যখন একটা পেজ ক্রিয়েট করছেন তখন সাইটটা ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এটা দেখেন কাজ করছে কিনা। আমরা জাস্ট ফন্ট পেজ নামে একটা পেজ বানাবো। এটা আপনি জাস্ট এখানে যদি না করতে পারেন আপনি এখান থেকে করে নেবেন, ফোল্ডার থেকে। ফোল্ডারে যে এই যে আমাদের ফোল্ডারটা যেখানে আছে লোকাল ডিস্ক সি, তারপরে মানে জাস্ট জ্যাম ফোল্ডারের ভিতর যে আপনি যেখানে থিম রাখছেন এখান থেকে আপনি এটা করে নিতে পারেন। এই যে এখানে আমি যে ফাইলটা করছি দেখেন ও কন্টেন্টের ভিতর, তাই না। এই যে অ্যান্ডি নামে যে থিমটা আছে এর ভিতর দেখেন ফন্ট পেজ নামে একটা পেজ আর কি ক্রিয়েট করা আছে। ফন্ট আন্ডারস্কোর এই ফন্টটা বাদ যাবে, এটা প্রথম কি করা হয়েছিল, এটা ডিলিট দিয়ে ভুল হয়েছিল। ফন্ট আন্ডারস্কোর ফন্টস হাইফেন পেজ ডট PHP এই নামে একটা পেজ আপনি এখানে খুলবেন। আমরা গেট হেডার দিয়ে দেব। তাহলে এখানে ফন্ট পেজটায় আমাদের হেডারটা পাওয়ানোর জন্য আমরা কি করব, লিখব PHP তারপরে গেট আন্ডারস্কোর হেডার HEADER। এখন যদি আমরা রিলোড দিই তাহলে হেডার অংশটা আমাদের পাইছে কেবল, ঠিক আছে। আর এরপরে আমরা কন্টেন্টটা নিয়ে আসি। এখানে আমাদের যে কন্টেন্টটা আছে, কন্টেন্ট যতটুকু আছে আমরা কন্টেন্টটা নেব। তো জাস্ট আমরা এখানে যাই আমাদের সবই তো একটাই পেজে রয়েছে index.html এ। তো আমরা প্রথমে এখানে হেডার পর্যন্ত কেটে নিয়েছিলাম। এই যে এখানে এখানে কন্টেন্ট আমাদের মেইনের ভিতরে আছে, মানে কন্টেন্ট আমাদের কোন পর্যন্ত। এখানে যদি আমরা একটু দেখি, এই যে এটা তো HTML না, HTML হলো আপনার এইটা। তো এখানে কন্টেন্টটা আমাদের আছে হলো যে পর্যন্ত হবে, এই পেজ পর্যন্ত মনে হয় প্রত্যেকটাই একই রয়েছে। তো যাও, তো আমাদের কন্টেন্ট পেজে এখানে আমরা এটা দেখবেন, সিস্টেমটা দেখবেন। তবে এখানে জাস্ট ফর কাটা যে সিস্টেম, সেখানে কন্টেন্ট পেজে আমাদের HTML এই যে মেইন ডটের ভিতরে যেগুলো আছে, মেইন সেকশনের ভিতরে এগুলো সবগুলো কন্টেন্ট পেজ। তো এগুলো আমরা কপি করে নিতে পারি। তাহলে মেইনটা শেষ হয়েছে কোথায়, আচ্ছা দেখেন এটা কয় নম্বর লাইনে শেষ হয়েছে। আমার প্রথম লাইনটা দেখে নিলে মেইন দেখেন তো শেষ হয়েছে কোথায়, 507 নম্বর লাইন না, এই যে এখানে শেষ হয়েছে। তাহলে এই পর্যন্ত হলো কন্টেন্ট, আর এখানে তো লেখা আছে ফুটার। তো আমরা এতগুলো কপি না করে জাস্ট ফর আমরা ওখানে বিশেষ করে একেবারে এখানে কোলাপস করে আমরা এ করতে পারি। যদি 142 নম্বরের এখানে মেইন আছে, তো এখানে জাস্ট ফর আমরা একটু ক্লিক করি, মেইনে ক্লিক করলে দেখেন এই অপশনটা চলে আসছে। এখন এই 500 এখানে আমাদের কি লিখতে হবে, এখানে ফুটার আইডি দরকার নেই, এখানে কয়েকটা বিষয় আমাদের লাগবে। এই যে PHP যেখানে বডি ট্যাগ যেখানে শেষ হচ্ছে সেখানে আমাদের এই লাইনটা লিখে দিতে হবে। কি লিখে দিতে হবে, PHP WP ফুটার, এই লাইনটা আমরা
এসে লিখে দেব, মানে আমাদের বডি ট্যাগটা যেখানে ক্লোজ হচ্ছে, তাহলে আমাদের বডি ট্যাগটা এখানে ক্লোজ হয়েছে এখানে লাস্টে, তাহলে আমরা এখানে এটা দিয়ে দেই, এই যে, তাহলে আমাদের এইখানে দিতে হবে। তাহলে এখানে আমরা বডি ট্যাগটা ক্লোজ করে দিলাম, মানে এই যে একটা মানে এখানে ক্লাস আমরা ব্যবহার করলাম PHP WP ফুটার। এটা কেন ব্যবহার করতে আপনারা জানেন। দেখি এখান থেকে আর কিছু আমাদের নিয়ে আসা লাগে কিনা এই পেজ থেকে। আচ্ছা, এখান থেকে আর আমাদের আপাতত কিছু নেই, তাহলে এখানে এই পেজটা আমরা বাদ দিয়ে দিই। আমরা কি করব, আমাদের এই যে ফ্রন্ট পেজের সাথে লিংক করাতে হবে। তাহলে ফ্রন্ট পেজের সাথে লিংক করানোর জন্য জাস্ট পরে এখানে আমরা কি লিখব, PHP get footer। এই যে ফ্রন্ট পেজে এসে আমরা এটা নিচে আসি, একেবারে এসে জাস্ট এর সাথে ওই পেজটা আমরা অ্যাড করার জন্য এই মেইনের পরে কি লিখব, PHP তারপরে get footer get underscore এখন যদি আমরা একটু রিলোড দেই, আমাদের আগের পেজটা এই পর্যন্ত আসছিল, যে আমাদের এই পর্যন্ত আসছে। এখন যদি আমাদের ফুটারটা পাই তাহলে এখানে আরো কিছু শো করবে। আমরা যদি এখন রিলোড দেই, এই যে আমাদের ফুটারটা কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে। আমাদের যে ফুটারটা ছিল, এই যে আমরা যদি HTML এ দেখি, HTML এ কিন্তু লাস্টে আমাদের এই অপশনটা ছিল, অর্থাৎ আমাদের ফুটারটা পেয়ে গেছে। কিন্তু এখানে ফুটারটা পেয়েছে, কিন্তু আমাদের যে কোয়েরিটা এখন আমরা লিংক করাইনি, যার কারণে যদি আমাদের ফেসবুকে ক্লিক করি যাবে না, মানে জাস্ট যে কোয়েরি লিংক না করলে এগুলো যেহেতু রেসপন্সিভ হবে না, সুতরাং এগুলো কাজ করবে না। এখানে তো জেএস এর লিংকটা পাওয়াই দেয়, তাহলে আমরা footer.php তে যাই, এটা আমাদের যে footer.php টা রয়েছে, এখানে জাস্ট আমরা এটা লিংকটা পাওয়াই দিই। এই যে আমাদের যে জেএস ফাইলগুলো রয়েছে, তাহলে এখানে জাস্ট এর আগে আমরা অ্যাসেস্ট নামে একটা ফোল্ডারের ভিতর রাখছি, তাহলে এখানে অ্যাসেস্ট আমরা অ্যাড করে দিই, অ্যাসেস্ট অ্যাসেস্ট, এটার আগে আমরা অ্যাড করি ASSESTS। ঠিক আছে, এখন এখানে ফাইলটা পাওয়ানোর জন্য আমরা জাস্ট এর আগে PHP অ্যাড করে দিই। তাহলে এখানে লিখি PHP echo get template এখানে ব্যাকস্ল্যাশ দিতে হবে, তো এই পর্যন্ত আমাদের ফোল্ডার পর্যন্ত আসবে, তারপরে এখানে ফোল্ডারের পরে ব্যাকস্ল্যাশ এখানে কাজ করবে।
তাহলে এখানে জাস্ট এটা আমরা এখানে কপি করে দিতে পারি। আচ্ছা, এখন যদি আমরা একটু রিলোড দেই, এখন জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা দেখেন পাইছি, ঠিক আছে, কিন্তু এই সার্চের ইমেজটা সম্ভবত এখানে পাইনি। ঠিক আছে, জি, এখানে কোলাপস আছে এই কারণে জাস্ট পর এখানে মিডিয়া কোয়েরি ব্যবহার করে রয়েছে, মানে জাস্ট আপনার স্ক্রিনের অপশনটা করা রয়েছে। যদি আপনার নিচে আসে, অর্থাৎ যেহেতু 992 তে কাজ করছে না, সুতরাং এটা এলজি স্ক্রিনে মেনুটা আর কি শো করবে, অন্য স্ক্রিনে গেলে আপনার স্ক্রিনটা চলে যাবে। তা যদি আমরা এখানে এক্সএলজি তে সাপোর্ট করছে, তাই না, এলজি মানে তো 992 উপরে 1200 নিচে। তো যদি আমরা এখানে 1000 পিক্সেল দেই, দেখেন এখানে মেনুটা পাচ্ছে মনে হয়, তাহলে এখানে জাস্ট 992 পিক্সেলের উপরে গেলেই পাবে। 900 এখানে জাস্ট এদের টেমপ্লেট এভাবে ডিজাইন করা আছে। এখন দেখেন এই যে আমাদের সার্চের বাটনটাও পেয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ সার্চের বাটনটা কিন্তু এখানে আসছে, কিন্তু আমরা দেখছি না কেন? আমরা দেখতে পাচ্ছি না এই কারণে যেহেতু আমাদের স্ক্রিনটা শো করছে না। আমরা এখানে 992 দেই, এখন চলে যাচ্ছে, কিন্তু এখন যদি আমরা বেশি দেই, এটা না, ধরেন 1000 দিই, এই অর্থাৎ 992 উপরে দিলে কাজ করছে। ঠিক আছে, অর্থাৎ যদি আপনি 993 দেন, জাস্ট এখানে মিডিয়া কোয়েরি ব্যবহার করা আছে। ঠিক আছে, অর্থাৎ 992 উপরে দিলে কাজ করবে। 992 যত উপরে দিবেন তত সমস্যা নেই। আর যদি এখানে ডিসপ্লেটা করা থাকে, মানে কন্ডিশন দেওয়া থাকে, তখন আর এখানে যে কন্ডিশন দেওয়া আছে তার উপরে গেলে তখন আর এটা কাজ করবে না। ধরেন যদি আমি এখন 1200 দিয়ে দিই, তখন এখানে কিন্তু আছে, কিন্তু এই যে এখানে কিন্তু আছে, অর্থাৎ 992 উপরে গেলে এটা কাজ করছে। তাহলে মেন আমাদের কিন্তু এটা পাইছে সব। এখন আমাদের যে করে যদি পাইছে কিনা এটা যদি আমরা দেখি, তাহলে কনসোল লগে গেলে আমরা দেখতে পারি। কনসোল লগে গেলে যে করে অপশনটা এখানে বলছে এইগুলো আর কি পাইনি, এতগুলো ইমেজ পাইনি আর কি। তো এখানে জাস্ট আমরা যদি এখানে আইকনে ক্লিক করি, তাহলে এখন দেখেন সার্চের অপশনটা আসছে, তার মানে আমাদের যে কোরিটা কাজ করছে। যদি আপনি যে কোরিটা এখানে হাইড করেন, ধরেন আমাদের যে কোরিটা যদি এখান থেকে আমরা হাইড করে দেই, তাহলে দেখবেন যে এটা কাজ করবে না। ধরেন এখানে আমরা হাইড করে দিলাম, তাহলে এখন যদি আমরা রিলোড করি, এটা আবার রিলোড দিই আমরা, এখান থেকে এখানে ক্লিক করছি, কাজ করছে না, তার মানে এখন কিন্তু যে কোরি লিঙ্কটা পাইনি। তাহলে মোট কথা ম্যানুয়ালি আমাদের যে কোরি লিঙ্ক এবং সিএসএস এর লিঙ্ক সবগুলো পাইছে। এখন আপনারা টোটালি এখানে ইমেজগুলো পাওয়াতে পারেন। তাই এখানে জাস্ট আমরা যে কোরি লিঙ্কটা এখানে অ্যাড করে দেই, জাস্ট আমরা কমেন্টটা আউট করে দিলাম, তাহলে এটা অ্যাড হয়ে গেল। জাস্ট এখানে যদি এখন আমরা শো করি, এখন জাস্ট দেখেন যে কোরি লিঙ্কটা কাজ করলে আপনার ওয়েবসাইটে যে রেসপন্সিভ যে বিষয়, মানে যে সমস্ত বাটনগুলো আছে, বাটনগুলো ক্লিক করলে কাজ করবে। ধরেন এখানে আমি এখন যদি এই সমস্ত বাটনগুলো ক্লিক করি, তাহলে এখানে কাজ করবে। তো এখানে সার্চের অপশনটা আমি ক্লিক করছি, সার্চের অপশনটা ক্লিক করলে দেখেন সার্চের পেজে চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম কাজ করছে। এখন আমরা ঠিক এইভাবে ইমেজগুলো আমরা অ্যাড করতে পারেন। ইমেজগুলো অ্যাড করার জন্য আমরা জাস্ট এখানে যাবেন কোথায়, ভিউ পেজ সোর্সে গেলেন, যাওয়ার পরে এখানে দেখেন যে আমাদের যেগুলো লিঙ্ক আর কি সেগুলো তো ব্লু কালার হয়েছে, আপনারা এটা জানেন। তাই এখানে জাস্ট আমাদের যেখানে যেখানে আইএমজি আছে, আইএমজি গুলো আমরা অ্যাড করে দিতে পারি। যুক্ত আমাদের করতে হবে এমন কোনো বিষয় না। তো আমাদের 174 লাইন, 174 নম্বর লাইন মানে এখন কি পাবে আমরা, যদি কন্টেন্ট পেজ আসি, জাস্ট এখানে যে ইমেজগুলো আছে এখানে যুক্ত করা যাবে কিভাবে। ধরেন একটা ইমেজ, তাহলে আপনারা এখানে কি করবেন,
ধরুন আমরা এখানে যেভাবে লিঙ্ক করা, আমরা তো লিঙ্ক সব ঠিক আছে, জাস্ট ফর আমরা অ্যাসিস্টের ভিতর রাখছি। তাহলে আগে আমরা অ্যাসিস্ট কথাটা যুক্ত করে দেব, আর আগে তার আগে আমরা পিএসপিটা শুরু করব। তো ধরেন এখানে আমরা পিএসপি শুরু করে দেই, যে পিএসপি, এরপরে গেট, তারপরে ইকো দিতে হবে, নাহলে আবার আমাদের লিঙ্কটা পাবে না। পিএসপি ইকো গেট আন্ডারস্কোর টেমপ্লেট আন্ডারস্কোর ডাইরেক্টরি URI। এখানে আমরা ব্যাকস্ল্যাশ দেবো। এবার আমরা নতুন একটা ফোল্ডার নিয়েছি, সেই ফোল্ডারটার নাম কি ASS এই নামে একটা ফোল্ডার নিয়েছি। এই যে এখন আমরা এটা সেভ করে দেব। তাহলে এখন আমাদের পেজে কিন্তু এই ইমেজটা কিন্তু পাবে, ঠিক আছে। এখন যদি আমরা এটি রিলোড দেই, দেখেন একটা ইমেজ পাচ্ছে কিনা। এই যে দেখেন ইমেজটা চলে আসছে, ঠিক আছে। তো আমরা এভাবে ইমেজ ইচ্ছা করলে সব অ্যাড করতে পারেন। তো এখানে আমরা জাস্ট আমাদের ওয়ার্ডপ্রেস থেকে অ্যাড করতে হবে, সুতরাং এখানে আমরা চেক করতে চাইলে করতে পারেন, তবে আমরা বেশি এগুলো অ্যাড হতে করবো না। জাস্ট পর আমাদের এর পরের কাজ হলো আমরা এগুলো আমরা যে লিঙ্কগুলো নিয়ে এখন কাজ করেছি, প্রথম আমাদের কাজ হবে এরপরে এই লিঙ্কগুলো নিয়ে আমরা function.php এর ভিতর রেজিস্ট্রেশন করব। এই লিঙ্ক যেগুলো আমরা এখানে অ্যাড করালাম, অর্থাৎ ফুটারে যে লিঙ্ক করাইছি এবং হেডারে যে লিঙ্কটা করাইছি, ম্যানুয়ালি লিঙ্ক করানো হয়েছে, জাস্ট ফর আমাদের ডিজাইনটা কাজ করছে কিনা। ফ্রন্ট পেজের উপরটুকু আপনার হেডার পেজটা যুক্ত করে দেওয়া হয়েছে।